আজকে আমরা যেটা দিয়ে শুরু করব দ্যাট ইজ কার্বনিল ক্লাস্টার্স অফ মেটাল অ্যাটম হ্যাভিং মোর দ্যান 2 মেটাল সেন্টার। তার মানে ট্রাইনিউক্লিয়ার বা টেট্রানিউক্লিয়ার যে স্ট্রাকচারগুলো, আজকে আমরা সেইগুলো স্ট্রাকচারগুলো একটু দেখে নেব। আগের দিনই বলেছিলাম যে এগুলোর আমরা প্রিপারেশনের দিকে যাব না, শুধুমাত্র স্ট্রাকচারাল ফিচারটা কীরকম হয় সেইটা শুধুমাত্র একটু দেখে নেব। সো প্রথমে আমরা শুরু করি উইথ ট্রাইনিউক্লিয়ার মেটাল সেন্টার, যেখানে 3টে মেটাল অ্যাটম রয়েছে। এইখানে প্রথম আমরা যেটা দিয়ে শুরু করব, একই গ্রুপের 3টে আয়রন, রুথেনিয়াম এবং অসমিয়াম, এদের কমপ্লেক্স আর কার্বনিক কমপ্লেক্স। এটা তিনজনই দেখতে পাওয়া যায় যে M3CO12 এই টাইপের কমপ্লেক্স ফর্ম করে। যদিও আয়রনের সঙ্গে রুথেনিয়াম এবং অসমিয়ামের কিছুটা স্ট্রাকচারাল ডিফারেন্স রয়েছে। আমরা যদি একটু ছবিগুলো আঁকি তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। আয়রন কমপ্লেক্সের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায়, 3টে আয়রন অ্যাটম, প্রত্যেকটা আয়রনের সঙ্গে 3টে আয়রন অ্যাটমের এনভায়রনমেন্টটা এখানে একটু ডিফারেন্ট। 2টো আয়রন অ্যাটমের সঙ্গে 3টে করে টার্মিনাল কার্বন মনোক্সাইড রয়েছে, আর একটা আয়রন অ্যাটমের সঙ্গে 4টে টার্মিনাল কার্বন মনোক্সাইড রয়েছে। আর এই দুটো আয়রনের মধ্যে 2টো ব্রিজিং কার্বন মনোক্সাইড রয়েছে, আর কার্বনিক রয়েছে, ব্রিজিং কার্বনিক রয়েছে। সো 2 ব্রিজিং CO. Whereas this is for Fe3CO12. Whereas for Ru3CO12 and OS3CO12, the structure is a bit different. সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টে মেটাল অ্যাটম ডেফিনেটলি রয়েছে, এবং প্রত্যেকটা মেটালের সঙ্গেই 4টে করে টার্মিনাল কার্বনিক রয়েছে। সো নো ব্রিজিং কার্বনিক। এই ধরনের আরো 2টো স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, আমরা সেই দুটো একটু দেখে নিই। একটা হচ্ছে Fe3 আয়রনেরই অন্য একটা কম্পাউন্ড, Fe3CO11 2-, একই রকম ইন দ্য সেন্স, আমি এই অর্থে একই রকম বোঝাতে চেয়েছি যে এটাও একটা ট্রাইনিউক্লিয়ার আয়রন কমপ্লেক্স, কিন্তু স্ট্রাকচারালি ইট ইজ ডিফারেন্ট। ডিফারেন্ট কিরম ভাবে? এখানে দেখতে পাওয়া যায় যে 3টে আয়রন এখানে কিন্তু একটা μ3CO রয়েছে। এটার সঙ্গে 3টে টার্মিনাল কার্বনিক, এটার সঙ্গে 3টে টার্মিনাল কার্বনিক, এবং এর সঙ্গেও 3টে টার্মিনাল কার্বনিক। আর এই দুটো আয়রনের মধ্যে একটা ব্রিজিং কার্বনিক রয়েছে। সো there is a μ3CO, there is a μ2CO, as well as there is টার্মিনাল কার্বনিক। তার মানে এখানে আমরা কিন্তু 3 ধরনের কার্বনিক স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি দেখতে পাবো, এবং ওভারঅল কমপ্লেক্সের চার্জ হচ্ছে 2 মাইলস। আর একটা এই ধরনের কমপ্লেক্স, তার মানে ট্রাইনিউক্লিয়ার কমপ্লেক্স, তার স্ট্রাকচারটা আমরা এখানে একটু দেখে নিই। সেটা হচ্ছে
সেটাও একটা অ্যানায়নিক কমপ্লেক্স। আমরা বরং এর নিচে আঁকি দুটো অ্যানায়নিক কমপ্লেক্স, CO3 CO10 মাইনাস। এইটার স্ট্রাকচারটা হচ্ছে তিনটে CO connected with the metal bond। প্রত্যেকটা কোবাল্টের সঙ্গে রয়েছে দুটো করে টার্মিনাল কার্বনিল। প্রত্যেকটা কোবাল্টের মধ্যে দুটো কোবাল্টের মধ্যে রয়েছে একটা করে ব্রিজিং কার্বনিল। আর এখানেও একটা μ3CO রয়েছে। সো এই দুটো ক্ষেত্রেই তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা করে μ3CO প্রেজেন্ট। সো দিস ইজ দ্য স্ট্রাকচার। এইখানে আমরা আরো একটা জিনিস একটু দেখে নিই, সেটা হচ্ছে এই ধরনের একটা কমপ্লেক্স তার ক্ষেত্রে সেটা 18 ইলেকট্রনগুলো স্যাটিসফাই করছে কিনা। এটা অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বেছে নেওয়ার কারণ এখানে μ3 μ2 বিভিন্ন ধরনের CO থাকার ফলে আমরা দেখি যে এদের ক্ষেত্রে আমরা 18 ইলেকট্রন রুলটা কিভাবে ক্যালকুলেট করি এবং সত্যি সেটা 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করে চলছে কিনা। সো আমরা যদি এইটার ক্ষেত্রে ভাবি, এই কমপ্লেক্সটার ক্ষেত্রে, দ্যাট মিনস CO3 CO10 মাইনাস, এই কমপ্লেক্সটার ক্ষেত্রে আমরা যদি এটার ভ্যালিডিটি 18 ইলেকট্রন স্যাটিসফাই করে চলছে কিনা সেটা যদি আমরা ভ্যালিড দেখতে চাই, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কোবাল্ট দ্যাট কন্ট্রিবিউটস 9 ইলেকট্রন। প্রত্যেকটা কোবাল্টের সঙ্গে দুটো করে টার্মিনাল CO রয়েছে। আমরা এখানে প্রত্যেকটা কোবাল্টের রেসপেক্টে 18 ইলেকট্রন স্যাটিসফাই করছে কিনা দেখতে চাইছি। আচ্ছা, সো একটা কোবাল্ট সেটা কন্ট্রিবিউট করছে 9টা ইলেকট্রন। আচ্ছা, দুটো টার্মিনাল CO প্রত্যেকের সঙ্গে, সো দুটোর জন্য টোটাল 4টে ইলেকট্রন। আচ্ছা, প্রত্যেকটা কোবাল্ট আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কোবাল্টের সঙ্গে দুটো করে μ2CO রয়েছে। সো 2 μ2CO with each cobalt। তার মানে যেহেতু μ2, তার মানে প্রত্যেকে কোবাল্ট কার্বন মনোক্সাইড 2 ইলেকট্রন ডোনার, তার মানে দুটোর মধ্যে যখন শেয়ার হচ্ছে তাহলে প্রত্যেকে একটা করে শেয়ার পাচ্ছে। তাহলে প্রত্যেকটা কোবাল্টের সঙ্গে যদি দুটো করে কার্বন মনোক্সাইড থাকে তাহলে ইট ইজ অবভিয়াস যে প্রত্যেকে একটা ইলেকট্রন করে কন্ট্রিবিউট করছে, টোটাল 2 ইলেকট্রন কন্ট্রিবিউট করছে। দেয়ার ইজ এ 1 μ3CO। তার মানে এখানে দুটো ইলেকট্রন শেয়ার্ড বিটুইন 3 কোবাল্ট সেন্টার। সো তার ফলে পার কোবাল্ট কন্ট্রিবিউশন হচ্ছে 230 ইলেকট্রন। আর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নেগেটিভ চার্জ রয়েছে, তার মানে একটা নেগেটিভ চার্জ ইজ ডিস্ট্রিবিউটেড ওভার দ্য 3 কোবাল্ট সেন্টার। সো 1 নেগেটিভ চার্জ সো পার কোবাল্ট কন্ট্রিবিউশন হচ্ছে 1/3 ইলেকট্রন, যেহেতু ওই একটা নেগেটিভ চার্জ ডিস্ট্রিবিউটেড ওভার দ্য 3 কোবাল্ট সেন্টার। আর প্রত্যেকটা কোবাল্ট দুটো করে কোবাল্ট বন্ড ফর্ম করছে। আমরা জানি যে প্রত্যেক কোবাল্ট বন্ডে টোটাল দুটো ইলেকট্রন আছে, তো আমরা দুটো কোবাল্ট যখন সেটা শেয়ার করছে তখন প্রত্যেকের ভাগে পড়ছে একটা করে। সো তাহলে দুটো কোবাল্ট বন্ডের জন্য আমরা পাচ্ছি টোটাল দুটো ইলেকট্রন। সো 2 কোবাল্ট বন্ড that contributes total 2 ইলেকট্রন। তার মানে টোটাল যেটা দাঁড়াচ্ছে 9 আর 4 13, 13 আর 2 15, 15 আর 2 17, আর এখানে 2/3 আর 1/3 মিলিয়ে আরো একটা
সো টোটাল 18 ইলেকট্রন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রেও এটা 18 ইলেকট্রন স্যাটিসফাই করে চলছে, এবং অ্যাজ ওয়েল এজ আমরা যেটা দেখতে পেলাম যে এই ধরনের কমপ্লেক্সগুলোর ক্ষেত্রে 8 ইলেকট্রনগুলো ক্যালকুলেট করতে গেলে কিভাবে আমাদের এই ধরনের ফ্র্যাকশনাল ভ্যালু দিয়ে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা চলে আসি টেট্রা নিউক্লিয়ার কমপ্লেক্সের ক্ষেত্রে, মিন্স কমপ্লেক্স হ্যাভিং 4 মেটাল সেন্টার। So, টেট্রা নিউক্লিয়ার কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা যেটা দিয়ে শুরু করবো, দ্যাট ইজ কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম। সো কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম এরা প্রত্যেকেই দেখতে পাওয়া যাচ্ছে যে M4CO12 এই ধরনের স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড ফর্ম করছে। তবে এখানেও আবার ডিফারেন্স আছে। আগের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আয়রন একরকম, আয়রন কমপ্লেক্সের ক্ষেত্রে কানেক্টিভিটি একরকম, রুথেনিয়াম অসমিয়ামের ক্ষেত্রে আরেক রকম। এখানে আমরা আবার দেখতে পাবো যে কোবাল্ট, রোডিয়াম তাদের ক্ষেত্রে স্ট্রাকচার একই রকম। সো CO4CO12 এবং RH4CO12 তাদের একরকম স্ট্রাকচার, আর ইরিডিয়ামের আরেক রকম স্ট্রাকচার। সো এর ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, প্রত্যেকের মধ্যে একটা করে মেটাল মেটাল বন্ড, চারটের মধ্যে। আর প্রত্যেকের এইটার সঙ্গে 3টে টার্মিনাল কার্বনিল রয়েছে। এদের 3 জনের ক্ষেত্রে 2টো করে টার্মিনাল কার্বনিল রয়েছে। আর এই 3টে মেটালের মধ্যে একটা করে ব্রিজিং সিও রয়েছে। অন্যদিকে ইরিডিয়ামের ক্ষেত্রে স্ট্রাকচারটা কম্পারেটিভলি স্ট্রেট ফরওয়ার্ড। প্রত্যেকের মধ্যে একটা করে মেটাল মেটাল বন্ড, এবং প্রত্যেকটা ইরিডিয়ামের সঙ্গে 3টে করে টার্মিনাল কার্বনিল রয়েছে। এবার আমরা দেখে নিই এইরকম একটা সিমিলার টাইপের কমপ্লেক্স আয়রনের ক্ষেত্রে, দ্যাট ইজ Fe4CO13 মাইনাস। এই ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে চারটে আয়রন, এদের ক্ষেত্রেও প্রত্যেকটা মেটালের মধ্যে একটা করে মেটাল মেটাল বন্ড রয়েছে। এই আয়রনের সঙ্গে 3টে টার্মিনাল কার্বনিল, এই 3টের সঙ্গে 2টো করে টার্মিনাল কার্বনিল, আর এই 3টে আয়রনের মধ্যে দুটো করে, মানে প্রত্যেক দুটো আয়রনের মধ্যে একটা করে ব্রিজিং কার্বনিল μ2। কিন্তু আমাদের টোটাল এখানে কার্বন মনোক্সাইডের সংখ্যা হচ্ছে আপাতত নিচে 12টা। আরও একটা কার্বনিল আমাদের রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ এ μ3 কার্বনিল, যেটা এই 3টে আয়রনের মধ্যে ব্রিজ করে আছে। সো দিস ইজ এ
mu3 কার্বনিল, mu3। এছাড়াও এই ধরনের টেট্রানিউক্লিয়াস স্ট্রাকচার দেখতে পাওয়া যায় OS4 CO16 এর ক্ষেত্রে। তার ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে সিম্পলিফাইড স্ট্রাকচার। একদম স্ট্রেট অ্যাওয়ে প্রত্যেকটা অসমিয়ামের মধ্যে একটা করে মেটাল মেটাল বন্ড, আর প্রত্যেকটা অসমিয়ামের সঙ্গে 4টে করে টার্মিনাল কার্বন মনোক্সাইড আর কার্বন। সিমিলার স্ট্রাকচার দেখতে পাওয়া যায় ফর Re4 CO16 2- এর ক্ষেত্রে। একদম আইডেন্টিক্যাল স্ট্রাকচার, 4টে রেনিয়াম with 4 metal bond এবং প্রত্যেকটা রেনিয়ামের সঙ্গে 4টে করে টার্মিনাল কার্বন। So these two are identical. এইখানে আমরা তাহলে আজকে যে এক্সাম্পলগুলো দেখলাম সেখানে আমাদের মনে হয় এইটুকুনি আপাতত আমাদের জানলে সাফিসিয়েন্ট। টেট্রা নিউক্লিয়ারের চেয়ে হায়ার নিউক্লিয়ারিটি ক্লাস্টার ডেফিনেটলি হয়, বা তাদের স্ট্রাকচার অনেক বেশি কমপ্লিকেটেড। তো আপাতত আমরা এখানেই থামবো এই টেট্রা নিউক্লিয়ার দিয়ে। শুধু এখানে একটা জিনিস একটু বলে রাখি, আজকে আমরা যে উদাহরণগুলো দেখলাম সেখানে mu2 এবং mu3 কার্বনিলের আমরা বেশ কিছু উদাহরণ দেখেছি, যেখানে কার্বনিল দুটো মেটাল বা 3টে মেটালের মধ্যে ব্রিজ করে আছে। আগের দিন এই পার্সপেক্টিভে আমরা একটাও এখনো পর্যন্ত mu4 CO উদাহরণ আজকের স্ট্রাকচার বা আগের দিনের স্ট্রাকচারে পাইনি। আগের দিন একটি উদাহরণ আমি দিয়েছিলাম mu4 CO, যেটা ছিল হচ্ছে Fe4 CO15 মাইনাস। সেখানে যেটা বলেছিলাম যে 4টে যে আয়রন রয়েছে, মানে কার্বন মনোক্সাইড যখন বাইন্ড করছে তখন 3টে আয়রনের সঙ্গে 3টে মেটালের সঙ্গে বাইন্ড করছে থ্রু কার্বন এন্ড, আর একটা মেটালকে বাইন্ড করছে থ্রু CO পাই বন্ড। পাই বন্ডের ইলেকট্রন ডেন্সিটি দিয়ে একটা মেটালকে কোঅর্ডিনেট করেছে, এভাবে 4টে মেটালের মধ্যে ব্রিজ করেছে। আমরা একটা এক্সাম্পল শুধু এখানে দেখে নেব, যেটা হচ্ছে পিওরলি একদম এই ধরনের ব্রিজিং এর উদাহরণ, যেখানে কার্বন মনোক্সাইড 4টে মেটালকে ব্রিজ করে রয়েছে। সো একদম পিওরলি এই ধরনের উদাহরণ আমরা একটু দেখে নেব। এই রকম ধরনের না যেখানে 3টে একরকম মোডে আর আরেকটা অন্যরকম মোডে মেটালকে বাইন্ড করে রয়েছে। সো এটার উদাহরণটা আমরা একটু দেখে নিই। এটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইনাইল মলিবডেনামের সঙ্গে
এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু কার্বন মনোক্সাইড পিওরলি 4টে মেটাল, 2টো নিকেল এবং 2টো মলিবডেনামের মধ্যে ব্রিজ করে আছে। এবং এখানে এই সিও স্ট্রেচিংটা এটা কিন্তু অ্যাপিয়ার করছে অ্যাট 1653 সেন্টিমিটার ইনভার্স। So this is a example of M4 CO type, এই টাইপের কমপ্লেক্সের উদাহরণ। সো এইটা দিয়ে আমরা কার্বন মনোক্সাইড কন্টেনিং যে মেটাল ক্লাস্টার তার আলোচনাটা শেষ করলাম। এবারে আমরা যেটায় চলে যাব সেটা হচ্ছে আদার যে কার্বন মনোক্সাইড লাইক যে লাইগ্যান্ডগুলো আমাদের কাছে অ্যাভেলেবল, তাদের যে মোড অফ কোঅর্ডিনেশন সেখানে। আচ্ছা, এখন কার্বন মনোক্সাইডের মতো আর যাদের ইলেকট্রনিক কনফিগারেশন বা যারা আমাদের কাছে অ্যাভেলেবল যে ধরনের লাইগ্যান্ডগুলো, তার মধ্যে 2টো লাইগ্যান্ড আমাদের কাছে খুব পরিচিত। ওয়ান ইজ সায়ানাইড, অ্যানাদার ইজ নাইট্রোজেন। যদি আমরা জানি যে এর মধ্যে নাইট্রোজেনের কোঅর্ডিনেটিং এবিলিটি ইজ ভেরি পুয়ার। তার কারণ যেহেতু এর যে ডোনার অরবিটালটা সেটা হচ্ছে সিগমা অরবিটাল এবং সেখান থেকে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করাটা ডিফিকাল্ট। সো তবু আমরা এটাকে কেন লিখলাম? বিকজ দিস টু আর আইসো ইলেকট্রনিক উইথ কার্বন মনোক্সাইড, সেই জন্য আমরা সায়ানাইড এবং N2 এই দুটোকে লিখলাম। এর তো নাইট্রোজেনকে আমরা যদি সরিয়ে রাখি, যদিও নাইট্রোজেন খুব কম, দু একটা কিছু উদাহরণ ডেফিনেটলি আছে যেখানে কোঅর্ডিনেট করে, কিন্তু আপাতত নাইট্রোজেনের উদাহরণটাকে আমরা সরিয়ে রাখছি। আমরা মেনলি কনসেন্ট্রেট করি সায়ানাইড। দিস ইজ এ ভেরি ওয়েল নোন লিগ্যান্ড। বহুদিন থেকে আমরা এই ধরনের কমপ্লেক্সগুলোর কথা জানি, FeCN6 4-, প্রুশিয়ান ব্লু এবং টার্নব্লুজ ব্লু, হুইচ আর অ্যাকচুয়ালি ইউজড অ্যাজ পিগমেন্টস ফ্রম লং এগো। এর বাইরে আমরা যেটা দেখতে পাই যে সায়ানাইড, তারও মলিকুলার অরবিটাল পিকচার প্রায় কার্বন মনোক্সাইডের মতো, কিন্তু যেহেতু এটার একটা নেগেটিভ চার্জ রয়েছে, সো due to the negative charge on cyanide, it acts as a better sigma donor। তার কারণ তার উপর ইলেকট্রন ডেন্সিটির অ্যাভেলেবিলিটি অনেক বেশি কম্পেয়ার টু কার্বন মনোক্সাইড, যেহেতু কার্বন মনোক্সাইড একটা নিউট্রাল লিগ্যান্ড, এটা একটা নেগেটিভলি চার্জ লিগ্যান্ড। Whereas for the same reason, it is a very for the same reason, that means for the presence of the negative charge, it is very poor pi acceptor compared to কার্বন মনোক্সাইড। তার কারণ যেহেতু এর উপর অলরেডি একটা নেগেটিভ চার্জ রয়েছে, সো মেটাল টু লিগ্যান্ড ব্যাক ডোনেশন ডেফিনেটলি ইট নট ফেভারেবল ফর সায়ানাইড। যেহেতু তার উপর নেগেটিভ চার্জ রয়েছে, সো সে আর ফার্দার কোন ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করতে চাইছে না from the metal center, so it acts as a very poor pi acceptor. So সায়ানাইডের ক্ষেত্রে আমরা সেই জন্য যেটা দেখতে পাই যে কোঅর্ডিনেটিং এবিলিটি অলমোস্ট কার্বন মনোক্সাইডের মতোই, কিন্তু সিগমা ডোনেশন ক্যাপাবিলিটি বেশি হলো, পাই অ্যাকসেপ্টেন্স ক্যাপাবিলিটি অনেক অনেক কম সায়ানাইডের ক্ষেত্রে। এবং যেহেতু সায়ানাইড ইজ এ পুয়ার পাই অ্যাকসেপ্টার, ফলত আমরা দেখতে পাই যে এটা জেনারেলি মেটালকে তাদের লো ভ্যালেন্স স্টেটে স্টেবিলাইজ করে না। জেনারেলি এটা আমরা দেখতে পাই যে মেটালকে তাদের হায়ার ভ্যালেন্স স্টেটে স্টেবিলাইজ করে ডিউ টু ইটস বেটার সিগমা ডোনার এবিলিটি। এবার আমরা যে লিগ্যান্ডটার কথা আলোচনা করব, দ্যাট ইজ নাইট্রিক অক্সাইড অর নাইট্রোসিল কমপ্লেক্সেস অর নাইট্রোসিল লিগ্যান্ড। এখন নাইট্রোসিল লিগ্যান্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাই এর সঙ্গে কার্বন মনোক্সাইড কমপ্লেক্সের প্রচুর সিমিলারিটি আছে। লাইক carbon monoxide, it is also sigma donor
as well as pi acceptor এবং it can serve as terminal and bridging ligand. এখন তাহলে এখানেও আমরা অবভিয়াসলি যে টুলটা ইউজ করব এই টার্মিনাল এবং ব্রিজিং লিগ্যান্ড ব্রিজিং কোঅর্ডিনেশন মোড বুঝতে, সেটা হচ্ছে তাদের আইআর স্পেকট্রাম। তবে এদের নাইট্রোসিলের সঙ্গে কার্বন মনোক্সাইডের কোঅর্ডিনেটিং এবিলিটির যেমন কিছু সিমিলারিটি আছে, তেমনি বেশ কিছু ডিফারেন্স আছে। আমরা সেই জিনিসগুলো একটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, তার আগে দেখে নিই যে এই ব্রিজিং এবং টার্মিনাল এর একটা করে উদাহরণ। আমরা একটা কমপ্লেক্স দিয়ে সেটা বোঝার চেষ্টা করি। ক্রোমিয়াম সো এর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ক্রোমিয়ামের এই কমপ্লেক্সটার ক্ষেত্রে there are two terminal nitric oxide and there are two bridging nitric oxide. সো এই কমপ্লেক্সটায় আমরা টার্মিনাল এবং ব্রিজিং দু ধরনের নাইট্রিক অক্সাইডই কিন্তু দেখতে পাচ্ছি। সো এরকম আরও এক্সাম্পল রয়েছে, আমরা ইন ডিউ কোর্স আমরা সেই ধরনের কমপ্লেক্সগুলোর কথা জানবো। তার আগে যেটা জেনে নিই, দ্যাট ইজ দ্য প্রিপারেশন সিনথেসিস অফ নাইট্রোসিল কমপ্লেক্স। এখন জেনারেলি যে ধরনের সিনথেসিসগুলো আমরা জানি বা যেভাবে প্রিপেয়ার করা হয়, যেমন Fe2CO9 এর সঙ্গে আমরা যদি নাইট্রিক অক্সাইডকে রিঅ্যাক্ট করাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পাই এই ধরনের কমপ্লেক্স তৈরি হচ্ছে, বা এই ধরনের কমপ্লেক্স তৈরি হচ্ছে। তবে এখানে একটা ডিফারেন্স আছে, যেটা আমরা কার্বন মনোক্সাইডের কমপ্লেক্সের থেকে ডিস্টিংক্টলি ডিফারেন্ট দেখতে পাই। সেটা হচ্ছে নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে আমরা যখন এর আগে তার এমো ডায়াগ্রাম পড়েছি, তখন দেখেছি যে নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে তার পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে একটাই মাত্র ইলেকট্রন রয়েছে। সো তার ফলে নাইট্রিক অক্সাইড সে সেই ইলেকট্রনটা ছেড়ে দিয়ে NO প্লাস হিসেবে বিহেভ করতে পারে, বা একটা ইলেকট্রন নিয়ে NO মাইনাস হিসেবেও বিহেভ করতে পারে। এখন কিভাবে বিহেভ করছে এটা আমাদের কাছে জানাটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ না হলে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে কনফিউশন তৈরি করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে সেটা কি করে আমরা বুঝবো, বা কিভাবে সেটা কোঅর্ডিনেট করতে পারে সেটা আমরা কিভাবে জানি। আমরা একটা এক্সাম্পল দেখে নিই যে কোন ক্ষেত্রে এই যে এগুলো কনফিউশন ক্রিয়েট করতে পারে। সেটা হচ্ছে, ধরা যাক আমরা কনসিডার করছি ট্রান্স CO diars whole twice NCS NO প্লাস এই কমপ্লেক্সটার কথা। এখন এই যে কমপ্লেক্সটা, এখানে NCS হচ্ছে একটা নেগেটিভলি চার্জ লাইগ্যান্ড, আর ওভারঅল কমপ্লেক্সের একটা পজিটিভ চার্জ আছে। এখন NO যেহেতু NO প্লাস হিসেবে বিহেভ করতে পারে এবং NO মাইনাস হিসেবে বিহেভ করতে পারে, সো এই কমপ্লেক্সটাকে আমরা ধরতে পারি ইট ইজ এ কম্বিনেশন অফ cobalt 1 and NO plus
as well as cobalt 3 and NO-। এখন কোবাল্ট 1 এবং NO+ হিসেবে যদি আমরা ধরি, তাহলে সেক্ষেত্রে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এরকম। আমরা যদি জিনিসগুলো একটুখানি ইলেকট্রন কাউন্টটা দেখে নিই, তাহলে দুটো ডাইয়ারসিন লাইগেন্ড, ডাইয়ারসিনও একটা বাইডেন্টেড লাইগেন্ড, সো তার দুটো বাইন্ডিং সাইট রয়েছে এবং দুটো বাইন্ডিং সাইট দিয়ে প্রত্যেকটা দিয়ে সে দুটো করে ইলেকট্রন ডোনেট করছে। তাহলে দুটো ডাইয়ারসিন লাইগেন্ড, টু ডাইয়ার্স কন্ট্রিবিউট অ্যাকচুয়ালি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কারণ একটা লিগেন্ডে দুটো ডোনার, সো প্রত্যেকটা দুটো করে ইলেকট্রন ডোনেট করছে, তখন টোটাল 4টে, একটা বাইডেন্টেড লাইগেন্ড টোটাল 4টে ইলেকট্রন ডোনেট করছে, এরকম দুটো বাইডেন্টেড লাইগেন্ড রয়েছে, সো 8টা ইলেকট্রন কন্ট্রিবিউট করছে। আর NCS মাইনাস সেটাও দুটো ইলেকট্রন কন্ট্রিবিউট করছে। এখন যদি এটাকে আমরা NO+ হিসেবে যদি আমরা এটাকে ধরি, তাহলে NO+ 2 ইলেকট্রন ডোনার, NO- দ্যাট ইজ অলসো 2 ইলেকট্রন ডোনার। তাহলে NO+ হোক অথবা মাইনাস, যে ফর্মেই কোঅর্ডিনেট করুক না কেন, দুটোর ক্ষেত্রেই 2 ইলেকট্রন ডোনেট করছে। কিন্তু NO+ এবং NO- এর উপর ডিপেন্ড করে আমাদের কিন্তু কোবাল্টের অক্সিজেন স্টেটটা বদলে যাচ্ছে। সো সেখানে কোবাল্ট 1 যদি হয়, তাহলে সেটা হচ্ছে, আচ্ছা এখান অবধি তাহলে দাঁড়ালো হচ্ছে 10 আর 2 12টা ইলেকট্রন। এবার যদি কোবাল্ট 1 হিসেবে এটা থাকে এখানে, মানে NO+ CO+, তাহলে সেক্ষেত্রে কোবাল্ট 1 মানে দ্যাট কন্ট্রিবিউটস 8 ইলেকট্রন। whereas যদি কোবাল্ট 3 এই হিসেবে থাকে, দ্যাট মিনস CO3 and NO-, মানে এই কম্বিনেশনটা। সো এটা হচ্ছে, এটা আমরা যদি কেস 1 বলি, এটা যদি কেস 2 বলি, তাহলে এটা হচ্ছে কেস 1 এর কম্বিনেশন, এটা হচ্ছে কেস 2 এর কম্বিনেশন। তাহলে কোবাল্ট 3 ফর্মে কোঅর্ডিনেট করলে সেটা কিন্তু 6টা ইলেকট্রন ডোনার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদিও বাকি সব সেম থাকছে, কিন্তু আমরা এখান থেকে ক্যালকুলেশন থেকে দেখতে পাচ্ছি যদি কোবাল্ট 1 NO+ এই কম্বিনেশন এক্সিস্ট করে, তাহলে ইট বিকামস এ 20 ইলেকট্রন স্পিসিস। বারাদার আরো একটা পজিটিভ চার্জ আছে, আমি একটু ক্যালকুলেশন করেছি, আর একটা পজিটিভ চার্জ, সো ইট বিকামস এ 19 ইলেকট্রন স্পিসিস। না সরি, ভুল বললাম, 20 ইলেকট্রন স্পিসিস, তার কারণ অলরেডি আমরা প্লাস চার্জের দুটো পজিটিভ চার্জ, একটা নেগেটিভ, সো ওভারঅল কমপ্লেক্সের চার্জ 1+, সো ইট বিকামস এ 20 ইলেকট্রন স্পিসিস। আর যদি কোবাল্ট 3 NO- হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইট বিকামস এ 18 ইলেকট্রন স্পিসিস। তাহলে আমরা সেখান থেকে দেখতে পাচ্ছি যে কেস 2টাই হওয়া প্রবাবল, কেস 1টা নয়। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কম্বিনেশনটা এক্সিস্ট করছে, সেটা কি করে বুঝবো? তাদের দুজনের মধ্যে ডিফারেন্সিয়েট করারই বা উপায় কি? এবং এই যে দুটো কোঅর্ডিনেশন মোড, তাতে তাদের ডোনারেবিলিটি বা অন্য কোনো স্ট্রাকচারাল ফিচারে কোনো চেঞ্জ হয় কিনা, আমরা এবার দেখে নেবো যে নাইট্রিক অক্সাইডের যে কোঅর্ডিনেশন মোড যেটা সেইটা কিভাবে সে বন্ডিংয়ে পার্টিসিপেট করছে। আচ্ছা, এখানে আমরা একটা ফর্মাল অ্যানালজি ড্র করতে পারি বিটুইন NO and CO. NO+ is isoelectronic with CO. So যখন NO+ হিসেবে কাউকে কোঅর্ডিনেট করছে, তখন আমরা ধরে নিতে পারি যে দ্যাট অ্যাক্টস অ্যাজ এ 2 ইলেকট্রন ডোনার। কিন্তু যদি আমরা এটাকে নিউট্রাল লিগ্যান্ড মেথডে ধরি, মেথডে কাউন্ট করি, ইলেকট্রন কাউন্ট করি, তাহলে এটা অ্যাক্ট করবে অ্যাজ 3 ইলেকট্রন ডোনার। whereas যখন আমরা NO- হিসেবে কনসিডার করছি, তখনও সেটা 2 ইলেকট্রন ডোনার।
কিন্তু যদি নিউট্রাল লিগ্যান্ড মেথডে ক্যালকুলেট করি তাহলে ইট বিকামস 1 ইলেকট্রন ডোনার। শুধু তাই নয়, এদের মধ্যে একটা স্টিরিওকেমিস্ট্রিক ডিফারেন্স আছে। যখন NO প্লাস হিসেবে এটা কোঅর্ডিনেট করে বা 3 ইলেকট্রন ডোনার হিসেবে অ্যাড করে, তখন দেখতে পাওয়া যায় যে NO অ্যাক্ট করে অ্যাজ লিনিয়ার কোঅর্ডিনেশন মোডে। আর যখন 1 ইলেকট্রন হিসেবে ডোনেট করে তখন সেটা বেন্ট কোঅর্ডিনেশন মোডে। আচ্ছা, এই পার্থক্যটা কেন হচ্ছে সেটা আমরা এবার একটু বোঝার চেষ্টা করি। তার আগে একটু জিনিসটা সামারাইজ করে নিই। with respect to MNO bond angle, একটা হচ্ছে লিনিয়ার মোড, একটা হচ্ছে বেন্ট মোড। লিনিয়ার মোডে আমরা দেখতে পাচ্ছি এরকম ভাবে কোঅর্ডিনেট করছে, আর যখন বেন্ট মোডে কোঅর্ডিনেট করছে তখন সেক্ষেত্রে এরকম। এক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে, আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করি, অ্যাঙ্গেলটা কত, তাহলে জেনারেলি অ্যাঙ্গেলটা ভ্যারি করছে ফ্রম 165 ডিগ্রি টু 180 ডিগ্রি, whereas এই ক্ষেত্রে 119 ডিগ্রি টু 140 ডিগ্রি। আচ্ছা, এখানে যদি আমরা নিউ এনোটা দেখে নিই তাহলে সেটা দাঁড়াচ্ছে 1610 থেকে 1830 সেন্টিমিটার ইনভার্স, আর 1520 থেকে 1720 সেন্টিমিটার ইনভার্স। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে বেন্ট মোডে জেনারেলি স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা কম হচ্ছে, লিনিয়ার মোডে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা বেশি হচ্ছে। আর ইলেকট্রন ডোনার কাউন্ট সেটা হচ্ছে 2 অ্যাজ NO প্লাস হিসেবে যখন আমি কনসিডার করছি, 3 অ্যাজ নিউট্রাল, আর এখানে হচ্ছে 2 যখন আমরা অ্যাজ NO মাইনাস হিসেবে কনসিডার করছি, আর 1 যখন অ্যাজ নিউট্রাল। সো এইবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কখন এই 1 ইলেকট্রন কখন 3 ইলেকট্রন এটা ধরবো, মানে কখন 1 ইলেকট্রন ডোনার হিসেবে বিহেভ করবে, কখন 3 ইলেকট্রন ডোনার হিসেবে, এবং সেটা কি করেই বা বুঝবো, কেনই বা তাদের জিওমেট্রিগুলো এইরকম দাঁড়াচ্ছে। যেখানে আমরা প্রথমে আগে সেই জন্য একটু এঁকে নিই নাইট্রিক অক্সাইডের মলিকুলার অরবিটাল এনার্জি লেভেল ডায়াগ্রামটা। দিস ইজ নাইট্রোজেন, this is oxygen.
সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আনলাইক কার্বন মনোক্সাইড এখানে কিন্তু এইটা পিওরলি একটা সিগমা বন্ডিং অরবিটাল। সো টোটাল ইলেকট্রন যদি আমি ফিল আপ করি, 6 আর 5 11, 2 2 4 আর 4 8 আর 2 10 একে 11। So this is the atomic orbital of nitrogen. This is atomic orbitals of oxygen. This is molecular orbitals of nitric oxide. সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে নাইট্রিক অক্সাইড সেটা কিন্তু এই একটা ইলেকট্রন দিতে পারছে, আবার এই একটা এবং এই একটা, এই তিনটে ইলেকট্রন দিতে পারছে। এখন এখানে একটা প্রশ্ন ওঠে যে এখানে তিনটে ইলেকট্রন যদি দেয় তাহলে সেটা একটা বন্ডিং সেট অফ অরবিটাল থেকে কেন দিচ্ছে না? এখানে বন্ডিং সেট অফ অরবিটাল হলো একটা জিনিস কিন্তু খেয়াল করার মতো, কনফিগারেশন ইন্টারাকশনের ফলে এই সিগমা অরবিটালটাতে কিন্তু এনার্জেটিক্যালি ডিস্টেবিলাইজ, ফলত ডোনার এবিলিটি এটা কম্পারেটিভলি বেশি। এটা কিন্তু পাই অরবিটালের ওপরে, এনার্জেটিক্যালি পাই অরবিটালের ওপরে রয়েছে। সো দেয়ার ক্যাপাবিলিটি এর বেশি। সো এই যেমন এই দুটো ইলেকট্রন দিতে পারে, আবার এই টোটাল তিনটে ইলেকট্রন দিতে পারে, সরি একটা ইলেকট্রন দিতে পারে, আবার এই টোটাল তিনটে ইলেকট্রন দিতে পারে, আবার এই পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করতে পারে। আমরা এর করসপন্ডিং আমরা যে এনও, এনও প্লাস, এনও মাইনাস এগুলোর কথা বলছিলাম, তো সেইগুলোর আমরা একটুখানি হাইব্রিডাইজেশনের পিকচারটাও দেখে নিই, তাহলে আমাদের পরে কম্পেয়ার করতে সুবিধা হবে। সো এনোর ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি আমরা নাইট্রোজেনের হাইব্রিডাইজেশনটা করি তাহলে সেটা এরকম। সো দিস ইজ sp2 হাইব্রিডাইজড, অক্সিজেনের সঙ্গে একটা সিগমা বন্ড করছে, একটা পাই বন্ড করছে, এই দুটো রয়ে গেছে অ্যাজ লোন পেয়ার, অ্যাজ ওয়েল অ্যাজ এটাও রয়ে গেছে অ্যাজ লোন ইলেকট্রন। সো টোটাল 1 ইলেকট্রন আর 3 ইলেকট্রন হিসেবে এটা অ্যাক্ট করতে পারে। আচ্ছা, এনও প্লাস এর ক্ষেত্রে তার মানে এটা সিচুয়েশনটা হচ্ছে এরকম, দেখো বন্ড এখানে একটা রয়েছে, এখানে দুটো রয়েছে। এইরকম সিচুয়েশন। আচ্ছা, এনও প্লাস এর ক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে এন প্লাস, তাহলে সেক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে এন প্লাস এর ভ্যালেন্সিয়াল কনফিগারেশন হচ্ছে এরকম। সো এখানে অক্সিজেনের সঙ্গে যদি বন্ড করতে হয় তাহলে এটা হচ্ছে sp হাইব্রিডাইজড, একটা অক্সিজেনের সঙ্গে সিগমা, একটা পাই। সো এনও প্লাস এর পিকচারটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম। এটা হচ্ছে sp, এটা হচ্ছে sp2। এর অবভিয়াসলি অন্য রেজোনেটিং ফর্মগুলো হতে পারে, আমরা সেটার কথা এখানে কনসিডার করছি না। আর এনও মাইনাস যদি আমি ধরি, সেখানে আমি এন মাইনাস ধরছি, যদিও আমার ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার কারণে আমাদের অক্সিজেন মাইনাস ধরা উচিত ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকসেপ্ট করলে ইলেকট্রন ডেন্সিটি গেলে সেটা একটা নাইট্রোজেন বেসড অ্যান্টিবন্ডিং অরবিটালে যাবে। সো আমরা এখানে এনও এন মাইনাস ধরে জিনিসটা আঁকছি, তাতে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। একটা অক্সিজেনের সঙ্গে সিগমা, একটা অক্সিজেনের সঙ্গে পাই। সো আচ্ছা, এটা হচ্ছে এনও প্লাস। এনও মাইনাসের ক্ষেত্রে তার মানে যেটা দাঁড়াচ্ছে
NO মাইনাসের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে sp2, এইরকম একটা সিচুয়েশন। এবার আমরা এখানে বাইন্ডিং মোডটা একটু বুঝে নিই, তাহলে আমাদের জিনিসটা দেখতে সুবিধা হবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে NO দিস ক্যান অ্যাক্টস অ্যাজ এ 1 ইলেকট্রন অর 3 ইলেকট্রন ডোনার। তাহলে যখন 1 ইলেকট্রন ডোনার হিসেবে সে অ্যাক্ট করছে, তখন সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে সিচুয়েশনটা হচ্ছে এরকম। তার মানে 1 ইলেকট্রন ডোনার হিসেবে যখন অ্যাক্ট করছে, আমি যদি নিউট্রাল ধরি, তার মানে সেখানে সিচুয়েশনটা এরকম যে সে এই ইলেকট্রনটা ডোনেট করছে। তার মানে আমাদের সিচুয়েশনটা দাঁড়াচ্ছে এরকম, M N এইরকম একটা সিচুয়েশন, এবং এই ইলেকট্রনটা কোঅর্ডিনেট হচ্ছে টু দ্য মেটাল অরবিটাল। তাহলে আমি যদি পিকচারটা আঁকি, তাহলে কিরকম দাঁড়াবে? যেহেতু এটা sp2 হাইব্রিডাইজ, সো ইট মাস্ট বি আ বেন্ট সিচুয়েশন। সো আমি যদি পিকচারটা আঁকি অরবিটালের রেসপেক্টে, মাইন্ড ইট, এটা কিন্তু একটা অ্যান্টিবন্ডিং অরবিটাল নাইট্রিক অক্সাইডের, যেখানে তার একটা ইলেকট্রন রয়েছে, পাই স্টার অ্যান্টিবন্ডিং। সো সেই জন্য এখানে আউট অফ ফেজ কম্বিনেশন এবং নাইট্রোজেনের দিকে লোকটা বেশি, তার কারণ নাইট্রোজেন বেসড একটা মলিকুলার অরবিটাল এটা। সো তার ফলে এই ধরনের একটা বেন্ট মোড আমরা দেখতে পাচ্ছি। তাহলে সেই জন্য আমরা এখানে একটা বেন্ট বন্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। এর সঙ্গে আমরা যেটা বলেছি যে এটাকে আমরা কনসিডার করতে পারি অ্যাজ NO মাইনাস। NO মাইনাস যদি হয়, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেটাল অরবিটালটা যদি এরকম হয়, তাহলেও সেক্ষেত্রে আমরা দেখিয়েছি নাইট্রোজেন যখন NO মাইনাস, তখন তার দুটো লোন পেয়ার রয়েছে, এবং সেখানে নাইট্রোজেন হচ্ছে sp2 হাইব্রিডাইজড। সো তার ফলে এর প্রজেকশনটা হচ্ছে এই রকম। সো দিস ইজ NO মাইনাস, তো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই দুটো সিচুয়েশন হচ্ছে ইকুইভ্যালেন্ট। এটা কিন্তু আলাদা ছিল, এবং এই দু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু বেন্ট বন্ড ফর্ম করছে, যেখানে মেটাল NO এটা একটা অ্যাঙ্গেলে রয়েছে যখন নাইট্রিক অক্সাইড 1 ইলেকট্রন ডোনার হিসেবে অ্যাক্ট করছে অ্যাজ এ নিউট্রাল লিগেন্ড, অর NO মাইনাস হিসেবে অ্যাক্ট করছে। অন্যদিকে যখন লিনিয়ার, সেই ক্ষেত্রে তার মানে সেখানে NO অ্যাক্সেসে অ্যাকচুয়ালি 3 ইলেকট্রন ডোনার। সেক্ষেত্রে কি ঘটছে? সেক্ষেত্রে আমরা যদি সিচুয়েশনটা আঁকি, তাহলে আমরা দেখতে পাচ্ছি
এখানে কিন্তু আগের ক্ষেত্রের সঙ্গে একটা ডিস্টিংক্ট ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোথায়? এখানে যখন এনও 3 ইলেকট্রন ডোনার হিসেবে অ্যাক্ট করছে তখন কিন্তু সেক্ষেত্রে তার যেমন এই পাই স্টার অ্যান্টিবন্ডিং থেকে একটা ইলেকট্রন সে মেটালের অরবাইটাল, সুটেবল অরবাইটালে সে যেমন কন্ট্রিবিউট করছে, তেমনি তার এই সিগমা সিমেট্রির যে অরবাইটাল রয়েছে সেটা থেকেও কিন্তু সে মেটালকে ডোনেট করছে। তার ফলে এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে এটা লিনিয়ার হতে বাধ্য। তো তার ফলে যখন 3 ইলেকট্রন ডোনার হিসেবে অ্যাক্ট করছে নাইট্রিক অক্সাইড, তখন কিন্তু সেক্ষেত্রে সেটা দেখতে পাওয়া যাচ্ছে দ্যাট ইজ লিনিয়ার। এটাকে যদি এর উল্টো জিনিসটা আমরা ধরি যে দ্যাট ইজ এনও প্লাস হিসেবে এটা কোঅর্ডিনেট করছে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি সেক্ষেত্রে নাইট্রোজেনের যে লোন পেয়ারটা সেটা রয়েছে কিন্তু একটা এসপি হাইব্রিড অরবাইটালে। সো তার ফলে এটা কিন্তু লিনিয়ার মোডে কোঅর্ডিনেট করবে। So it is NO plus. এবং এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, যেহেতু এইখানে এনোর পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবাইটাল ইজ ভ্যাকেন্ট, সো তার ফলে এনোর পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবাইটালে কিন্তু মেটাল থেকে সিগনিফিকেন্ট ব্যাক ডোনেশন হবে। তার কারণ হচ্ছে যে যেহেতু এনোর উপর একটা পজিটিভ চার্জ রয়েছে, সো ইট ফেভার্স ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স। সো তার ফলে আমরা দেখতে পাবো যে, এবং যেহেতু সেটা ভ্যাকেন্ট, সো মেটালের পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবাইটাল, মেটালের সুটেবল সিমেট্রি পাই অরবাইটাল থেকে কিন্তু আমরা দেখতে পাবো যে এনোর পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবাইটালে ব্যাক ডোনেশন হবে। সো তার ফলে আমরা দেখতে পাবো যে একটা সিগনিফিকেন্ট ডাবল বন্ড ক্যারেক্টার, মানে ডেফিনেটলি নট পিওরলি ডাবল বন্ড ক্যারেক্টার, মানে একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা পাই ব্যাক ডোনেশন। সো ডেফিনেটলি বন্ড অর্ডার ইজ হায়ার দ্যান 1 এই বন্ডের ক্ষেত্রে। এখানেও আমরা দেখতে পাচ্ছি সেই একই জিনিস কিন্তু ঘটছে। এখানেও যেহেতু একটা 2 ইলেকট্রন ডোনেশন, একটা 1 ইলেকট্রন ডোনেশন ঘটছে, সো বন্ড অর্ডার ইজ ডেফিনেটলি হায়ার দ্যান 1। সো তার ফলে এই দুটো ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু লিনিয়ার মোডে কোঅর্ডিনেশন আমরা নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, আমরা যখন ফর্মাল ইলেকট্রন কাউন্ট করছি তখন আমরা যদি নিউট্রাল ডোনার লিগ্যান্ড হিসেবে অ্যাক্ট করি, তখন আমরা এটাকে বলছি 3 ইলেকট্রন ডোনার, এটাকে বলছি NO প্লাস হিসেবে যদি কোঅর্ডিনেট করে তাহলে এটাকে আমরা বলছি 1 ইলেকট্রন ডোনার, আর যখন NO মাইনাস হিসেবে কোঅর্ডিনেট করছি তখন বলছি 2 ইলেকট্রন ডোনার, আর এটাকে আমরা বলছি 1 ইলেকট্রন ডোনার, তার কারণ এখানে একটাই মাত্র ইলেকট্রন ডোনেট করেছে। সো এইভাবে তাহলে আমরা কখন 1 ইলেকট্রন কখন 3 ইলেকট্রন ডোনার হবে সেটা তাহলে বুঝতে পারছি। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যদি 3 ইলেকট্রন ডোনার হিসেবে অ্যাক্ট করে কোনো জায়গায় নাইট্রিক অক্সাইড, তাহলে সেটা একটা লিনিয়ার মোড অফ কোঅর্ডিনেশন আমাদের দেবে। সো তার ফলে আমরা যদি স্ট্রাকচারাল ফিচারটা দেখি, তাহলে সেখানে নাইট্রিক অক্সাইড লিনিয়ার মোডে বাইন্ড করছে নাকি বেন্ট মোডে বাইন্ড করছে, সেটা দেখে কিন্তু আমরা বলতে পারবো যে হোয়েদার ইট অ্যাক্টস অ্যাজ 3 ইলেকট্রন ডোনার অর NO প্লাস, অর যদি আমরা দেখি যে সেখানে বেন্ট মোডে বাইন্ড করছে, তাহলে আমরা বলতে পারবো যে সেখানে NO অ্যাক্টস অ্যাজ NO মাইনাস, অর নিউট্রালি যদি আমরা ভাবি তাহলে সেখানে 1 ইলেকট্রন ডোনার। তাহলে এইভাবে আমরা কিন্তু 1 ইলেকট্রন এবং 3 ইলেকট্রন ডোনার মোডের মধ্যে আমরা কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারবো। শুধু তাই নয়, আরেকটা ভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে NO প্লাসের ক্ষেত্রে যখন 3 ইলেকট্রন হিসেবে অ্যাড করছে, তখন মেটাল নাইট্রোজেন বন্ড ইজ ভেরি স্ট্রং। তার কারণ এখানে একটা সিগনিফিকেন্ট ব্যাক ডোনেশন হয়েছে।
বা এখানেও পাই অরবিটালের সঙ্গে একটা সিগনিফিকেন্ট ইন্টারাকশন হয়েছে। সো তার ফলে আমরা যেটা দেখতে পাবো যে যেহেতু পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি অনেকটা বেড়ে গেছে, সো তার ফলে সেখানে কিন্তু NO যে বন্ড অর্ডার সেটা কিন্তু কমে গেছে। তাহলে মেটাল নাইট্রোজেন বন্ড স্ট্রং হওয়ার সঙ্গে সঙ্গে NO বন্ড অর্ডার কমে যাওয়ার কারণে আমরা দেখতে পাবো যে সেখানে কিন্তু স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা কমে আসবে। সরি, একটু ভুল বললাম এখানে। সেটা হচ্ছে এখানে আমরা যখন NO প্লাস হিসেবে কোঅর্ডিনেট করছি তখন সেক্ষেত্রে পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটাল থেকে ইলেকট্রন ডেন্সিটি সরে যাচ্ছে, সো বন্ড অর্ডার ডেফিনেটলি ইনক্রিজ করবে। তার ফলে যখন লিনিয়ার মোডে কোঅর্ডিনেট করছে তখন সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে সেটা হায়ার ফ্রিকোয়েন্সিতে রেজোনেট করবে বা সেখানে IR স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা হায়ার হবে। হোয়ারাজ NO মাইনাস হিসেবে যখন সে কোঅর্ডিনেট করছে কোনো মেটাল আয়নকে, তখন ইলেকট্রন ডেন্সিটিটা ইন্ট্রোডিউসড হচ্ছে পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে। তার ফলে সেখানে আমরা দেখতে পাবো যে অ্যান্টিবন্ডিং অরবিটালে ইলেকট্রন ডেন্সিটি বাড়ছে, তার মানে সেখানে বন্ড অর্ডার NO বন্ড অর্ডার কমছে এবং NO স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা লোয়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করে যাবে। সেই জন্য আমরা এর আগে যখন দেখেছি তখন আমরা দেখেছি যে যখন বেন্ট মোডে কোঅর্ডিনেট করছে তখন সেখানে 1510-এর কাছাকাছি 1520 এইরকম জায়গায় 1520 থেকে 1720 এইরকম জায়গায় বেন্ট মোডে যখন বাইন্ড করছে তখন সেখানে নিউ NOটা 1520 থেকে 1720 সেন্টিমিটার ইনভার্সে অ্যাপিয়ার করছে। হোয়ারাস যখন লিনিয়ার মোডে কোঅর্ডিনেট করছে তখন সেখানে 1610 থেকে 1830 সেন্টিমিটার ইনভার্স এইরকম জায়গায় নিউ NOটা অ্যাপিয়ার করছে। সো তাহলে আমরা দুটো জিনিস দেখে আমরা বলতে পারি যে NO লিনিয়ার মোডে কোঅর্ডিনেট করছে নাকি NO 1 ইলেকট্রন ডোনার হিসেবে অ্যাক্ট করছে না 3 ইলেকট্রন ডোনার হিসেবে অ্যাক্ট করছে, কিভাবে অ্যাক্ট করছে, NO প্লাস হিসেবে অ্যাক্ট করছে না NO মাইনাস হিসেবে অ্যাক্ট করছে। এক নম্বর হচ্ছে যদি বেন্ট মোডে কোঅর্ডিনেট করে তাহলে আমি ধরে নিতে পারি দ্যাট অ্যাক্টস এ NO মাইনাস অর অ্যাক্টস এ 1 ইলেকট্রন ডোনার, যখন আমরা সেটাকে নিউট্রাল NO হিসেবে ধরবো। আর তার সঙ্গে সঙ্গে আমরা বলতে পারি যে তার ক্ষেত্রে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা লোয়ার ফ্রিকোয়েন্সিতে আসবে। আর যদি আমরা দেখি যে সেটা লিনিয়ার মোডে কোঅর্ডিনেট করছি তাহলে আমরা বলতে পারি যে সেখানে ইট অ্যাক্টস অ্যাজ এ NO প্লাস, অথবা যদি নিউট্রাল হিসেবে ধরি তাহলে অ্যাক্টস অ্যাজ এ 3 ইলেকট্রন ডোনার এবং সেক্ষেত্রে স্ট্রেচিং ফ্রিকোয়েন্সিটা কিন্তু হায়ারে আসবে। সো এইভাবে আমরা কিন্তু NOর যে ডিফারেন্ট কোঅর্ডিনেশন মোড সেই দুটোকে ডিস্টিংগুইশ করতে পারি। এখানে এছাড়াও যেটা আর একটা জিনিস উল্লেখ করার মতো, ফর দ্য কমপ্লেক্স CO diars whole twice NO plus, this complex actually assumes a TBP structure, trigonal bipyramidal structure. So এই ট্রাইগোনাল বাইপিরামিডাল স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই অদ্ভুতভাবে এখানে কিন্তু কন্ট্রারি টু আওয়ার এক্সপেকটেশন আমরা কিন্তু দেখতে পাই যে নাইট্রিক অক্সাইড সেটা কিন্তু ইকুয়েটোরিয়াল পজিশন অকুপাই করছে রাদার দ্যান অ্যাক্সিয়াল পজিশন। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে অ্যাক্সিয়াল পজিশন আমরা জানি যে টিবিপি জিওমেট্রি যখন ফর্ম হয় তখন টিবিপি জিওমেট্রির ক্ষেত্রে আমরা বলি যে sp3d hybridization actually this is composed of sp2 and pd. pd hybrid orbital গুলো অ্যাক্সিয়াল পজিশনে জেনারেলি মেটাল প্রোভাইড করে আর sp2 হাইব্রিড অরবিটাল গুলো জেনারেলি ইকুয়েটোরিয়াল পজিশনে প্রোভাইড করে। এখন এর মধ্যে কি কি অরবিটাল আছে? sp2 হাইব্রিড অরবিটালের মধ্যে আছে s, px এবং py অরবিটাল, আর pd হাইব্রিড অরবিটালের মধ্যে আছে pz এবং dz স্কয়ার অরবিটাল, যেগুলো অ্যালান অ্যাক্সিস অরবিটাল। এখন এই যখন একটা নাইট্রিক অক্সাইডের মতো একটা পাই অ্যাকসেপ্টার লাইগ্যান্ড যখন এই ধরনের একটা কোঅর্ডিনেশনে পার্টিসিপেট করছে তখন আমরা এটা এক্সপেক্ট করব যে সেখানে পাই ব্যাক ডোনেশন ঘটবে ফ্রম দ্য মেটাল টু দ্য নাইট্রিক অক্সাইড। এখন সেটা করতে গেলে মেটালের সুটেবলি ওরিয়েন্টেড অরবিটাল ডি অরবিটাল থাকতে হবে যেখান থেকে নাইট্রিক অক্সাইডের পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে ব্যাক ডোনেশন হবে। কারণ কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে আমরা দেখেছি
এই ধরনের ক্ষেত্রে যে যে অরবিটাল মেটালে যে অরবিটাল থেকে কার্বন অক্সাইডে পাইস্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে ব্যাক ডোনেশন হয়, দ্যাট ইজ ডিএক্সজেড এবং ডিওয়াইজেড। সিমিলার কেসটা হচ্ছে নাইট্রিক অক্সাইডের ক্ষেত্রেও, তার ক্ষেত্রেও মেটালের যে অরবিটাল থেকে নাইট্রিক অক্সাইডের পাইস্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে ব্যাক ডোনেশন হবে, সেটা হচ্ছে মেটালের ডিএক্সজেড অর ডিওয়াইজেড, যাদের সঙ্গে পাই সিমেট্রিতে নাইট্রিক অক্সাইডের পাইস্টার অরবিটালটা ম্যাচ করছে। সো ফলত এই যে পাই সিমেট্রি অরবিটালগুলো, সেগুলো কিন্তু অ্যাভেলেবল হবে যখন আমরা নাইট্রিক অক্সাইডকে ইকুয়েটরিয়ালি প্লেস করব। অ্যাক্সিয়ালি কিন্তু ডিএক্সজেড বা ডিওয়াইজেড অরবিটাল থেকে যদি আমরা নাইট্রিক অক্সাইডকে প্লেস করি, তাহলে কিন্তু ডিএক্সজেড বা ডিওয়াইজেড অরবিটাল যেহেতু অ্যাক্সিয়ালি প্রজেক্টেড নয়, ফলত সেই বরাবর কিন্তু পাই ব্যাক ডোনেশন হতে পারবে না। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাইট্রিক অক্সাইড কিন্তু একটা ইকুয়েটরিয়াল পজিশন অকুপাই করেছে রাদার দেন অ্যাক্সিয়াল পজিশন। যদিও ইকুয়েটরিয়ালি থাকলে তার ক্ষেত্রে স্টেরিক গ্রাউন্ডে তার অনেক সুবিধে পাওয়া উচিত ছিল। তবে সবটা কিন্তু শুধুমাত্র এর ওপর ডিপেন্ড করে না। যেমন আমরা একটা সিমিলার অ্যানালোগাস কমপ্লেক্স আমরা যদি দেখি, যে ইরিডিয়াম Cl2NO PPH3 twice, এই কমপ্লেক্সটার ক্ষেত্রে আবার আমরা অদ্ভুতভাবে দেখতে পাই যে এটাও একটা ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি অ্যাডাপ্ট করে, কিন্তু এক্ষেত্রে কিন্তু স্ট্রাকচারটা হচ্ছে ডিফারেন্ট। সেক্ষেত্রে আমরা দেখতে পাই, এটা একটা স্কোয়ার পিরামিডাল জিওমেট্রি ফর্ম করে, কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে সেক্ষেত্রে কিন্তু এইরকম একটা সিচুয়েশন। আগের ক্ষেত্রে এই এনোটা কিন্তু ছিল লিনিয়ার, এখানে কিন্তু বেন্ট। সো এটা কেন হচ্ছে না? এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগের ক্ষেত্রে নাইট্রিক অক্সাইডের সঙ্গে কোবাল্টের সঙ্গে অ্যাটাচ লিগ্যান্ডগুলো ছিল ডাইআরসিন। সো সেটাও মেটালের থেকে পাই ইলেকট্রন ডেন্সিটি অ্যাকসেপ্ট করছিল, কিন্তু এখানে প্রত্যেকটাই হচ্ছে সিগমা ডোনাল লাইগ্যান্ড। সো সিগমা ডোনাল লাইগ্যান্ড হওয়ার ফলে ইরিডিয়ামের ওপর চার্জ ডেন্সিটি, since all the other ligand are sigma donor, so charge density on iridium is high. So সেই জন্য ইরিডিয়াম যেটা চাইছে, ইরিডিয়াম কিন্তু তার কিছুটা ইলেকট্রন ডেন্সিটি নাইট্রিক অক্সাইডকে শিফট করে দিচ্ছে। সো ইরিডিয়াম অ্যাকচুয়ালি ট্রান্সফার আগের ক্ষেত্রে ছিল হচ্ছে NO প্লাস হিসেবে কোঅর্ডিনেট করেছিল, দ্যাট ইজ ওয়াই ইট ইজ এ লিনিয়ার মোড অফ কোঅর্ডিনেশন। কিন্তু এখানে ইরিডিয়াম অ্যাকচুয়ালি ট্রান্সফার এ পেয়ার অফ ইলেকট্রন টু NO প্লাস টু কনভার্ট ইট টু NO minus to reduce the excessive building up of electron density over the metal center. তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি this acts as this complex acts as a iridium 3 and NO minus, unlike the earlier case. সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সেটা ছিল কোবাল্ট প্লাস অ্যান্ড NO প্লাস, কিন্তু এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দিস ইজ ইরিডিয়াম 3 অ্যান্ড NO মাইনাস হিসেবে এটা অ্যাক্ট করছে। সো তাহলে এইভাবে স্ট্রাকচার বেন্ট না লিনিয়ার সেটা দেখে এবং আইআর স্ট্রেচিং ফ্রিকোয়েন্সি সেটা দেখে আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারবো যে মোড অফ কোঅর্ডিনেশন অফ NO
সেটা কিরকম, সেটা 1 ইলেকট্রন ডোনার হিসেবে অ্যাক্ট করছে না 3 ইলেকট্রন ডোনার হিসেবে অ্যাক্ট করছে, অথবা এটা এনও মাইনাস হিসেবে অ্যাক্ট করছে না এনও প্লাস হিসেবে অ্যাক্ট করছে, সেটা কিন্তু আমরা বলতে পারি। সো আজকে আমরা এখানেই শেষ করব। আমরা যেটা দেখলাম, এছাড়া আরো অন্যান্য টাইপের লিগ্যান্ড ডেফিনেটলি হতে পারে, কার্বন মনোক্সাইড অ্যানালোগাস সিএস, সিএসি, সিটি, এই ধরনের লাইগ্যান্ড, তাদের স্কোপ আলোচনা করার স্কোপ আমাদের এখানে কম। সো আমরা এইটুকুনি আপাতত দেখলাম যে কার্বন মনোক্সাইড এবং নাইট্রোসিলের বিভিন্ন যে কমপ্লেক্স সেইগুলো। আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে বলতে ভুলে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে সিন্স নাইট্রিক অক্সাইড তারা স্ট্রংলি ব্যাক বন্ডিং এ পার্টিসিপেট করে, সেই জন্য হোমোলেপটিক নাইট্রিক অক্সাইড কমপ্লেক্স জেনারেলি দেখতে পাওয়া যায় না। হোমোলেপটিক নাইট্রিক অক্সাইড কমপ্লেক্স ইজ রেয়ার। হোমোলেপটিক মিন্স যেখানে শুধুমাত্র মেটালের সঙ্গে নাইট্রিক অক্সাইডই আছে, অন্য কোনো লিগ্যান্ড নেই। রেয়ার সিন্স নাইট্রিক অক্সাইড এনগেজ ইন স্ট্রং ব্যাক বন্ডিং। তার কারণ সেক্ষেত্রে প্রত্যেকেই যেহেতু ব্যাক বন্ডিং ট্রাই করছে, সো মেটালের থেকে প্রত্যেকেই যদি ইলেকট্রন ডেন্সিটি কে স্ন্যাচ আউট করতে থাকে, তাহলে মেটালের উপর একটা এক্সেসিভ পজিটিভ চার্জ ডেন্সিটি ডেভেলপ করবে, সেই জন্য হোমোলেপটিক নাইট্রোসিল কমপ্লেক্স জেনারেলি দেখতে পাওয়া যায় না, বাট দেয়ার আর ফিউ এক্সাম্পল। যেমন one of such kind is CrNO4, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমিয়ামের সঙ্গে 4টে নাইট্রিক অক্সাইড রয়েছে। সো আমরা এখানেই শেষ করব, এখানেই আমাদের আলোচনা কমপ্লিট হলো কন্টেনিং দ্য মেটাল কমপ্লেক্সেস কন্টেনিং কার্বন মনোক্সাইড অ্যান্ড নাইট্রোসিল লাইগেন্ড। এরপরে আমরা পরের দিন এরপরে অর্গানোমেটালিক কেমিস্ট্রির যে অন্য যে আসপেক্টগুলো সেগুলো আমরা দেখব।